একটা চুল ছিঁড়ে যায় তবে তার জন্য কাজ ছাড়িয়ে দিতে পারে সে। আজকের গল্পের নায়িকা এক ধনীর ঘরের দুলালির, যার নাম হাইনা। সে এক বড়লোক বিজনেসম্যানের মেয়ে। সে যথেষ্ট সুন্দরী আর তার আশেপাশে সবসময় অনেক বডিগার্ড থাকে। তো হাইনা বাটলার নামের এক চাকরকে তার আন্টির আসার ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু বাটলার এমন ভাবে তাকায় যেন সে হাইনার কথা বুঝতে পারেনি। আসলে বাটলার নতুন জয়েন করেছে এখানে, আর সে নিয়ম কানুনও খুব একটা জানে না। কথা বুঝতে না পারায় বাটলার হাইনাকে আবার জিজ্ঞেস করতে যায় সে কি বলেছে, কিন্তু বাটলারের এমন কাজ দেখে অন্য বডিগার্ড আর চাকরদের টেনশনে ঘাম ছুটে যায়, কারণ হাইনা প্রচন্ড বদমেজাজি। সে যা একবার বলবে তা হবে, দ্বিতীয়বার কথা বলা সে পছন্দ করে না। আসলে ধনীর দুলালি বলে কথা। যাই হোক, এবার আমরা দেখি হাইনা একটা রেস্টুরেন্টে গিয়েছে, যেখানে সে জানতে পারে তার দাদু তার জন্য একটি ব্লাইন্ড ডেটের ব্যবস্থা করেছে, অর্থাৎ কেউ কাউকে চেনে না। হাইনা যখন সেখানে যায় তখন সে ছেলেটিকে দেখে আর অনেক প্রশংসা করে আর নিজের ব্যাপারে বলতে শুরু করে। সে বলে তার নামে অনেক গুজব আছে, এমনকি এটাও নাকি অনেকে বলে যে তার একটা বাচ্চাও আছে। আসলে হাইনা এই ছেলেকে ভড়কে দিতে এসব কথা বলছিল, যাতে ছেলেটি তাকে বিয়ে করতে রাজি না হয়। হাইনার এই আচরণের কারণে তার দাদু বেশ বিরক্ত হয়। এরপর হাইনা বেরিয়ে গেলে সেই ডেটের জন্য আসা ছেলেটা তার সাথে ডেকে কথা বলে। ছেলেটা বলে হাইনার এসব গুজব নিয়ে সে কেয়ার করে না, সে হাইনার সাথে প্রেম বিয়ে পরবর্তী বিষয়ে আলোচনা করতে চায়। এই কথা শুনে হাইনা তাকে জোরে এক ঘুষি মারে আর সেখান থেকে চলে আসে। এরপর আমরা আরেক চরিত্র দেখতে পাই, যার নাম ডং চ্যান, যে কিনা দেনায় ডুবে আছে। তার মাথায় সবসময় টাকার চিন্তা ঘোরে। গাড়ি চালাতে চালাতে সে ভাবছিল যদি রাস্তায় টাকা পড়ে থাকতে পাওয়া যেত। এসব ভেবে গাড়ি চালাতে চালাতে হঠাৎ তার সামনে প্রাইভেট কার চলে আসে আর সে সাথে সাথে ব্রেক করে। গাড়ি থেকে নেমে সে দেখার চেষ্টা করে তার গাড়ির কোনো ক্ষতি হলো কিনা। সে দেখে সে যে ফুলের তোড়া ডেলিভারি দিতে নিয়ে যাচ্ছিল সেটা নষ্ট হয়ে গেছে। এবার তার ভীষণ রাগ হয় আর সে অন্য গাড়ির দিকে যায় আর দেখে গাড়িতে একটা সুন্দরী মেয়ে বসা। এটা দেখে সে কিছুটা গলে যায়। সুন্দরী মেয়ে দেখলে এমন হবারই কথা, কিন্তু অন্য গাড়িতে বসে থাকা হাইনা ওকে বেশ ভাব দেখায়। এবার ডং চ্যান কথা শোনাতে আরম্ভ করে যে সে তার ক্ষতি করেছে, তবে হাইনা এসব কেয়ার না করে তাকে একটা চেক বের করে দেয়। এতে ডং চ্যান আরও রাগ হয়ে যায়, কারণ সে চাইছিল হাইনা যেন তার কাছে মাফ চায়। কিন্তু হাইনাও এদিকে বেশ মুড়ি। হাজার হলেও সে শহরের অন্যতম ধনীর দুলালির মেয়ে। তার বাবা মা তাকে আদরে মানুষ করেছে, সে কখনো কারো কাছে মাফ চায়নি। সে ভাবে টাকা দিলেই সমাধান হয়ে যায়। এবার সে আরও চেক দেয়। এবার ডং চ্যান লজ্জা পেয়ে যায়। তখন হাইনা তার মুখের উপর আরও চেক ছুঁড়ে মারে আর সেখান থেকে চলে আসে। কিন্তু এমন অ্যাটিটিউড দেখে ডং চ্যানের রাগ তো কমে না, বরং আরও বেড়ে যায়। সে চেক ফিরিয়ে দিতে চায়, তাই সে গাড়ি নিয়ে হাইনার গাড়ির পেছনে ফলো করার জন্য শর্টকাট রাস্তা দিয়ে যায় আর হাইনার গাড়ির সামনে গিয়ে ব্লক করে দাঁড়ায়। ডং চ্যান রাগী চোখে হাইনার দিকে তাকায়। সে চাইছিল হাইনা বেরিয়ে এসে ক্ষমা চাক, কিন্তু হাইনাও তার গাম্ভীর্য নিয়ে গাড়িতে বসে থাকে। এরপর আমরা দুজনকেই পুলিশ স্টেশনে দেখি, যেখানে পুলিশ অফিসার হাইনাকে চা নাস্তার অফার করে আর অন্যদিকে হাইনার উকিল ডং চ্যাং এর সাথে আলাপ করে। সে ভেবেছিল ডং চ্যান হাইনার স্ট্যাটাস সম্পর্কে অবগত আছে, তাই উকিল ডং চ্যানের সাথে টাকা দিয়ে কেস মিটিয়ে নিতে চায়। এদিকে আমাদের ডং বাবু বেশ অ্যাটিটিউডওয়ালা। সে গরিব হতে পারে, কিন্তু তারও তো আত্মসম্মান আছে। এমনকি সেজন্য উকিলের 20 মিলিয়ন টাকার অফার সে ফিরিয়ে দেয়। উকিল তাকে 30 মিলিয়ন অফার করে, কিন্তু তাতেও ডং চ্যানের কাজ হয় না। এরপর একবারে 50 মিলিয়ন অফার করে। এতে ডং চ্যান রাজি হয়েই যাচ্ছিল, কিন্তু তখন আবার হাইনা বাদ সেধে বসে, কারণ সে ওকে টাকা দেবে না এখন আর। ডং চ্যান এবার রেগে গিয়ে বলে সে গরিব হতে পারে, কিন্তু আজ পর্যন্ত এভাবে কেউ তাকে অপমান করেনি। এখানে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়, যার জন্য এদের কোর্ট পর্যন্ত যেতে হয়। আর এই নিউজ দ্রুতই মিডিয়ার কাছে পৌঁছে যায়, কারণ হাইনা একজন নামকরা ঘরের মেয়ে। এরপর হাইনাকে শাস্তি স্বরূপ এতিমখানায় যেতে হয়। সেখানে তাকে বাচ্চাদের দেখাশোনার পাশাপাশি ঘর পরিষ্কার, জামা কাপড়, এমনকি থালা বাসন ধোয়ার কাজও করতে হয়। কিন্তু হাইনা জীবনেও এসব কাজ করেনি, কারণ সে ছিল বড়লোক বাবার একমাত্র মেয়ে। সে ধনী লোকের তালিকায় ছিল দেশের সেরাদের মধ্যে। শুধু তাই নয়, তার দক্ষতাও ছিল। সে ঘোড়া চালানো, এমনকি শুটিংয়ে দক্ষ ছিল। তার দাদু তার জন্য বড় প্রাসাদ বাড়ি তৈরি করেছেন, যেখানে সেবা করার জন্য রয়েছে অনেক কাজের লোক। এরপর হাইনা ছোটবেলা থেকেই প্রিন্সেসের মতো মানুষ হয়ে আসছিল, তাই এখন এসব কাজ তাকে খুব রাগিয়ে দেয়। আর এদিকে আমরা ডং বাবু ভুল মানুষের সাথে চ্যালেঞ্জ করেছে বলে বলা হয়। হাইনা সিদ্ধান্ত নেয় সে ডং চ্যানকে এত সহজে যেতে দেবে না। এরপর হাইনা খোঁজ নেয় ডং এর সম্পর্কে। সে জানতে পারে যে ডং চ্যান পার্ট টাইম ট্যাক্সি চালায়, তাই হাইনা এবার একটা প্ল্যান সাজায়। সে কাস্টমার হবার নাটক করে। এরপর ট্যাক্সিতে উঠে কিছু দূর যেতেই সে নিজের পরিচয় প্রকাশ করে আর নিজের চুল এলোমেলো করে দেয়। এরপর জুতা খুলে কাপড় এলোমেলো করে
আর নিজের ঠোঁটে লিপস্টিক মুছে ডংচেনের মুখে লাগায়। তারপর এমনভাবে হেল্প চাইতে থাকে যেন বাইরে থেকে মনে হয় ডংচেন তাকে কিডন্যাপ করে সম্ভ্রম নষ্ট করার চেষ্টা করছে। ডংচেন অনেক কষ্ট করে আটকানোর, কিন্তু এক পর্যায়ে পুলিশ চলে আসে আর তাদের থানায় নিয়ে যায়। আর হায়নার প্ল্যান সফল হয়। এবার তো ডংচেন ভালোভাবেই ফেসে যায়। সে বোঝানোর চেষ্টা করে হায়না নাটক করেছে, কিন্তু কেউ বিশ্বাস করে না। তারা উল্টো বলে হায়না বড়লোক ঘরের মেয়ে, সে এই কাজ করতেই পারে না, কারণ তার আত্মসম্মান বোধ অনেক। এরপর ডংচেনের মা আর এক প্রতিবেশী থানায় আসে ডংচেনকে ছাড়ানোর জন্য। অনেক রিকোয়েস্ট করার পর পুলিশ অফিসার কোনোভাবে এই কেস সলভ করে। ওদিকে হায়নার দাদু তাকে এসব ঝামেলা করার জন্য বকাঝকা করেন। অন্যদিকে ডংচেনের মা বলে তাদের ঘর ছেড়ে দেওয়ার জন্য বাড়িওয়ালা একদিনের নোটিশ দিয়েছে। ডংচেন তো বুঝতে পারে এই সব হায়নার জন্য হচ্ছে। সে রাগের কারণে হায়নার বাড়ি গিয়ে হাজির হয়, কিন্তু গেটে তাকে 3 জন সিকিউরিটি গার্ড আটকায়। তাদের পার করে ডংচেন হায়নার দাদুর সাথে দেখা করে আর হায়নার নামে বিভিন্ন অভিযোগ করতে থাকে। হায়নার দাদু তাকে জিজ্ঞেস করে সে এখানে কেন এসেছে। ডংচেন বলে এখানে সে একটা মেয়েকে খুঁজতে এসেছে যে তার জীবন দুর্বিষহ করে দিয়েছে। সে শুধু তাকে ফাঁসাতে চাইছে। শুধু তাই নয়, বরং তার জন্য ডংচেনের বাড়ি ছাড়ার একদিনের নোটিশ পড়েছে। হায়নার দাদু তাকে বলে এই ঘটনার পরে হায়না অনেক লজ্জিত, কিন্তু ডংচেন বলে তাদের এই আহ্লাদের কারণে হায়নার আজ এমন ব্যবহার হয়েছে। এখানে হায়নার দাদু বুঝতে পারে তার নাতনির স্বভাব যদি কেউ বদলাতে পারে তবে সেটা এই ডংচেনই। এদিকে হায়না তার দাদুর বকবকানি থেকে বাঁচতে দেশ ছেড়ে যাবার প্ল্যান করে, কিন্তু সে সময় এয়ারপোর্টে পৌঁছে যায় ডংচেন আর সে বলে হায়না তার গার্লফ্রেন্ড। এরপর সে প্ল্যান করে হায়নাকে কিডন্যাপ করে তাদের বাড়িতে তুলে নিয়ে যায়। হায়না বলে যদি সে প্লেনে না ওঠে তবে তার দাদু খোঁজ শুরু করবে, পুলিশে রিপোর্ট করবে, ডংচেনের বিপদ হবে। ডংচেন অবশ্য কিছুতেই কিছু আসে যায় না, আর সেও উল্টো হায়নাকে মনে করিয়ে দেয় সে কিভাবে ডংচেনকে ফাঁসাতে চেয়েছিল, যার জন্য ডংচেনের সম্মান নষ্ট হবার পাশাপাশি বাড়ি ছাড়াও হতে হয়েছে। ডংচেন আসলে হায়নার এই স্বভাব পরিবর্তন করার জন্য এই স্টেপ নিয়েছে। তারা গাড়ি চলতে চলতে কথা বলতে থাকে। এমন সময় পিছনে পুলিশের গাড়ি আসে যার সাইরেন শোনা যায়। ডংচেন রিয়ার ভিউ মিররে দেখে, কিন্তু গাড়ি দাঁড় করায় না। এদিকে ডংচেনের বাড়িতে তাদের বের করার জন্য লোক এসে ঢোকার চেষ্টা করে, আর তখন সেখানে পুলিশ আসে। পুলিশ জানায় তারা ডংচেনদের বের করতে আসেনি, বরং ঘর ফিরিয়ে দেওয়ার জন্য এসেছে। এদিকে ডংচেন তার গন্তব্যে পৌঁছে যায়, আর হায়না এখন বেশ ক্লান্ত হয়ে গেছে গাড়িতে যুদ্ধ করতে করতে। হায়না বের হলে দেখে ডংচেন তাকে তার বাড়িতে ফিরিয়ে এনেছে, আর সেখানে তার দাদু ও অন্যান্য বডিগার্ড কাজের লোক অপেক্ষা করছে। হায়নার দাদু তাকে অনেক কথা শোনায়, আর ডংচেন বলে দাদুর সাথে আগেই এগ্রিমেন্ট সাইন করা হয়েছে। এখন থেকে ডংচেন হবে হায়নার প্রধান বডিগার্ড। হায়নার গায়ে হাত রাখার অধিকার তার আছে। এটা শুনে হায়না আর কিছু বলে না। আর ডংচেন তো তার অপমানের প্রতিশোধ নিতেই এখানে এসেছে, তাই সে ভাবে হায়নার টাকা দিয়েই সে তার ঋণ শোধ করবে। এদিকে হায়না ভাবতে থাকে কিভাবে সে এর সাথে মোকাবেলা করবে। পরের দিন যখন অন্য বডিগার্ড আর সার্ভেন্টের সাথে ডংচেনের পরিচয় হয়, তখন অন্য বডিগার্ডরা তাকে নানাভাবে বিরক্ত করতে থাকে। তারা বলে ডংচেনের পক্ষে এই বাড়িতে টেকা সম্ভব না, কিন্তু ওদিকে কিছু মেয়ে সার্ভেন্ট তো ডংচেনের উপরে ফিদা হয়ে আছে আর তার প্রশংসা করতে থাকে। এরপর দেখা যায় 3 জন বডিগার্ড আসে আর বলে হায়না ডংচেনকে ডেকে পাঠিয়েছে তরবারি চালানোর প্র্যাকটিসের জন্য। ডংচেন সেখানে যেতেই হায়না তাকে আক্রমণ করে। এদিকে ডংবাবুও কম যায় না, তার আগের থেকে প্র্যাকটিস করা ছিল এসব, তাই সে তাকে প্রতিহত করতে পারে। হায়না প্রতিনিয়ত ভাবতে থাকে কিভাবে ডংচেনের হাত থেকে মুক্তি পাওয়া যায়। এমন সময় 3 জন মেয়ে সার্ভেন্ট আসে তার পার্টিতে যাবার ড্রেস নিয়ে আলাপ করতে। এবার হায়না ডংচেনকে অপদস্থ করার বুদ্ধি পায়। সে ডংচেনকে ড্রেস পছন্দ করে আনার জন্য শপিং মলে পাঠায়। ডং শপিং মলে গেলে সেখানে কাস্টমার সার্ভিসের লোক তার সামনে অনেক ড্রেস এনে দেয়। কোনটা রেখে কোনটা নেবে ভাবতে ভাবতে ডংচেন অনেকগুলো ড্রেস নিয়ে গাড়িতে রাখে। ডংচেন পরে বুঝতে পারে হায়না এসব তাকে অপদস্থ করার জন্য করছে। কি আর করা, সে এইসব বক্স নিয়ে বাড়ি ফিরে আসে, আর তখন তার সামনে 3 জন বডিগার্ডের টিম আসে আর তাকে জিজ্ঞেস করে তুমি সাথে করে কাউকে নিয়ে যাওনি কেন। ডংচেন বুঝতে পারেনি কি হচ্ছে এসব, কিন্তু তখন ওই 3 জন বডিগার্ড বুঝতে পারে হায়না ডংচেনকে অপদস্থ করতে এমন করেছে, তাই তারা আর কিছু বলে না। এবার ডংচেন হায়নার কাছে যায় আর তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। তখন হায়না কৌশলে নিজের দোষ এড়িয়ে যায়। এরপর হায়না রান্নার সব দায়িত্ব সেদিনের পার্টির জন্য ডংচেনের উপর দিয়ে দেয়। ডংচেন রান্নাঘরে গিয়ে সব শেফের কাছে হেল্প চায় তাকে রান্নায় হেল্প করার জন্য, কিন্তু কেউই হায়নার বিরুদ্ধে যেতে পারবে না, কারণ হায়না তাদের মানা করে দিয়েছে হেল্প করতে। এরপর পার্টির সময় চলে আসে। সন্ধ্যায় সবাই পার্টিতে উপস্থিত হয়, আর হায়না দেখে পার্টির প্রস্তুতি ঠিকভাবে হয়েছে, আর সে অবাক হয় যে ডংচেন একা এটা করেছে। সে বিশ্বাস করতে পারে না।
গেস্টরা যখন খেতে বসে তখন ডংচ্যান সবাইকে গরম গরম ফ্রাইড রাইস পরিবেশন করে আর শান্ত মাথায় তার রান্না করা ডিশের ব্যাখ্যা দেয়। সে একটু বেশি চাপা মেরে বলে এটা চাইনিজ বিখ্যাত শেফের রেকমেন্ডে করা রেসিপি। হায়না তো ডংচ্যানকে অপদস্থ করার পথ খুঁজছিল আর সে বলে আমি এরকম কোনো রেসিপি শুনিনি। তখন হায়নার এক কাজিন ছিল, সে বলে আমি যখন ট্রাভেলিং এ গিয়েছিলাম তখন এই ফ্রাইড রাইসের টেস্ট নিয়েছিলাম, আসলেই সেটা অনেক টেস্টি। এরপর সবাই ফ্রাইড রাইসের টেস্ট নেয় আর ডংচ্যানের অনেক প্রশংসা করে। হায়নার দাদু গেস্টদের এমন আপ্যায়ন করা দেখে খুশি হয়। পরের দিন ডংচ্যানের সাথে মেয়ে সার্ভেন্টগুলো বেশ ভাব জমাতে চেষ্টা করে। তখন সেখানে হায়না আসে আর বলে সে হর্স রাইডিং করতে যাবে। ডংচ্যান যেন সব প্রস্তুতি নেয়। সেখানে গিয়ে ডংচ্যান বুঝতে পারে হায়না তাকে অযথা কষ্ট দেওয়ার জন্য এখানে এনেছে। এরপর হায়না একটা ছেলেকে গাড়িতে যেতে দেখে আর মাঠ ছেড়ে সেদিকে দৌড়াতে যেতে থাকে, কিন্তু অপরদিকে 3 জন হর্স রাইডার আসছিল। এটা দেখে ডংচ্যান দ্রুত গিয়ে ধাক্কা দিয়ে তাকে নিয়ে রাস্তার পাশে পড়ে। হায়নার আঘাত লাগলেও সেদিকে খেয়াল নেই, সে আবার ঘোড়া নিয়ে সেই ছেলের গাড়ির পেছনে ফলো করে। ছেলেটা এবার লক্ষ্য করে হায়না তাকে ফলো করছে। সে গাড়ি থামায় আর বের হয়। হায়নাও তাকে দেখে ঘোড়া থেকে নেমে দাঁড়িয়ে যায় আর শান্ত হয়ে যায়। সে ভাবে সে ভুল করছে, আসলে ছেলেটা তার প্রথম ক্রাশের মতো দেখতে ছিল অনেকটা। এরপর সেখান থেকে সে চলে আসে আর ডংচ্যান হায়নার ক্ষত জায়গায় ফার্স্ট এড দেয়। হায়না বলে আজ যেটা হয়েছে সেটা যেন কাউকে কখনো বলবে না। ডংচ্যানও তার মালিকের কথা মেনে নেয়। তারা বাড়ি ফিরে হেড বডিগার্ড যখন জানতে পারে হায়না আহত হয়েছে তখন সে ডংচ্যানের ছাঁটাই দেওয়ার ব্যবস্থা করে, কিন্তু হায়না বলে সে সিদ্ধান্ত বদল করেছে, সে ডংচ্যানকে তার সাথে রাখতে চায়। এবার বোঝা যায় হায়নার মনে আমাদের ডং বাবুর জন্য লাড্ডু ফুটছে। এরপর তাদের মধ্যে দূরত্ব কিছুটা কমে। তারা একসাথে শপিং এ যায়। তখন হায়নার দাদু ডংচ্যানের কাছে ফোন দিয়ে বলে আজকের মিটিং যেন হায়না অ্যাটেন্ড করতে ভোলে না। হায়না যখন সেখানে পৌঁছে তখন তার কাজিন তাকে বলে আজকের মিটিং এ কোনো গড়বড় করবে না, আজকের মিটিং একটা ব্লাইন্ড ডেটের জন্য। হায়না তো তখন বিরক্ত হয়ে যায় এসব ডেট ফেট নিয়ে। সে তার দাদুর সাথে দেখা করতে যায়। এদিকে ব্লাইন্ড ডেটের কথা শুনে ডংচ্যান ঘাবড়ে যায়। সে হায়নার পেছনে পেছনে যায় আর বলে তুমি যদি ব্লাইন্ড ডেটে যেতে না চাও তোমার এখান থেকে পালিয়ে যাওয়া উচিত। হায়না বলে যদি আমি পালিয়ে যাই দাদু আমার উপর রাগ করবে। হায়না এবার ডংচ্যানের কাছে হেল্প চায়। ডংচ্যান ঘাবড়ে যায়। হায়না বলে যদি তার ব্লাইন্ড ডেট সাকসেস হয় তাহলে সব প্ল্যান নষ্ট হয়ে যাবে। এই বলে সে ব্যাগ দিয়ে ডংচ্যানের উপর আঘাত করতে যায় আর তখন তাইইউন নামের হ্যান্ডসাম ছেলে এসে সেটা আটকায়। ডংচ্যান এবার দুজনকে আলাদা করার জন্য মাঝে গিয়ে দাঁড়িয়ে যায়। তাইইউন বলে তার সাথেই হায়নার ব্লাইন্ড ডেটের ব্যবস্থা করা হয়েছে। এটা শুনে হায়না বিচলিত হলেও নিজেকে শান্ত করে বলে এসব ব্লাইন্ড ডেটে আমার ইচ্ছা নাই। তাইইউনও বলে আমারও এতে কোনো আগ্রহ নেই, কিন্তু যেহেতু সবকিছু ঠিক হয়ে গেছে তাই সৌজন্যতা রক্ষা করা উচিত তাদের। তাইইউন ছিল বড় এক কোম্পানির মালিকের ছেলে। এদিকে হায়নার কাজিন তো তাইইউনকে দেখেই তার প্রেমে পড়ে গেছে। এক দেখাতেই তার সাথে দেখা করার বাহানা খুঁজতে শুরু করে সে। তার ফ্যাশন আইটেমের শোরুম ছিল, সেখানে সে নতুন প্রোডাক্ট উদ্বোধন করে আর তাইইউনকে স্পেশালি ইনভাইট করে। উদ্বোধনের দিন হায়না সেখানে গেলে সব সাংবাদিক তার পেছনে ছুটে যায়। এরপর কাজিনের সাথে দেখা হলে কাজিন তাকে বলে তুমি ড্রেসটা ভালো পরোনি। হায়না বলে আমি বর্তমানের সবচেয়ে ফ্যাশনেবল ড্রেস পরেছি। এরপর ওর কাজিন ডংচ্যানের মতামত চায়। ডংচ্যান প্রশংসা করতে শুরু করে, কিন্তু হায়নার পছন্দ হয় না। তাই ডংচ্যান বুদ্ধি খাটিয়ে বলে পোশাকটা খুবই সাধারণ। এরপর হায়না সেখান থেকে অন্যদিকে চলে যায়। অন্যদিকে গিয়ে হায়না তার মেকআপ ঠিক করছিল। এরপর সে ঘুরে দাঁড়াতেই তখন একটা সুদর্শন ছেলে আসে আর হায়নার গায়ে ওয়াইন ঢেলে দেয়। ছেলেটাকে হায়নার পরিচিত লাগে, কিন্তু ছেলেটা কিছু বলতে যাবে আর তার আগে হায়না তার পায়ের হিল দিয়ে পাড়া দেয় আর ধাক্কা দিয়ে ফেলে দিলে সে সামলাতে না পেরে খাবারের টেবিলের উপর গিয়ে পড়ে। ছেলেটা এবার হায়নাকে হুমকি দিয়ে বলে এর জন্য সে হায়নাকে দেখে নেবে। এরপর সেখানে ডংচ্যানের দেনাদার আসে আর তাকে আক্রমণ করে। ডংচ্যান হায়নাকে পেছনে সরিয়ে তাদের সাথে হিরোর মতো মারামারি করে পরাস্ত করে। এরপর হায়নার কাছে আসলে হায়না তাকে ধন্যবাদ দিয়ে বলে আমি প্রথমে খুব ভয় পেয়ে গিয়েছিলাম। এবার তারা একে অপরকে জড়িয়ে ধরে, কিন্তু যখন হায়না তার ব্যাগ দিয়ে ডং বাবুর মাথায় বাড়ি দেয় তখন ডংচ্যান বুঝতে পারে সে আসলে কল্পনায় হায়নাকে জড়িয়ে ধরেছিল। এবার দেখা যায় আরও কিছু লোক তাদের তাড়া করে। ডংচ্যান হায়নার হাত ধরে দৌড়ে পালাতে থাকে, কিন্তু শেষ অবধি তারা তাদের ঘিরে ফেলে। ডংচ্যান হায়নাকে পেছন থেকে পালিয়ে যেতে বলে আর নিজে ফাইট করতে থাকে। এমন সময় তাইইউন চলে আসে সেখানে আর তাদের সাথে ফাইটে যোগ দেয়। আর তখন তারা দুজনে মিলে গুন্ডাদের তাড়িয়ে দেয়। তাইইউনকে দেখে হায়না অনেক খুশি হয় আর ডংচ্যান বুঝতে পারে তার নায়ক হওয়ার পরিশ্রম এখানে বৃথা প্রমাণিত হবে এখন। এরপর ডংচ্যান বলে সে হায়নাকে বাড়ি নিয়ে যাবে, কিন্তু হায়নার মুখ কেমন ফ্যাকাশে হয়ে যায়।
আর তাইয়ুন চলে যাবার পরেও তার পথের দিকে তাকিয়ে থাকে। এরপর বাড়ি ফিরে হায়না ডংচেনকে বলে তার দাদুর সামনে উল্টোপাল্টা বেফাস কথা না বলার জন্য। রাতে ঘুমানোর সময় হায়নার ঘুম আসছিল না, সে তাইয়ুনের ব্যাপারে ভাবছিল। হঠাৎ তার কানে পিয়ানোর সাউন্ড আসে আর সে উঠে গিয়ে দেখে ডং পিয়ানো বাজাচ্ছিল। হায়না কল্পনা করতে পারে না ডংচেনের পিয়ানো বাজানোর ট্যালেন্ট আছে। এরপর সে কাছে গিয়ে কিছু মিউজিক প্লে করতে বলে। ডংচেন বলে, আমি শুধু পিয়ানো কিভাবে বাজাতে হয় তাই জানি, এত গান পারি না। এরপর হায়না তাকে তার রুমের এসি ঠিক করতে বলে। এসি ঠিক করার সময় উপরে উঠে ডংচেনের পা কাঁপতে শুরু করে আর সে আচমকা হায়নার উপর পড়ে যায়। দ্রুত উঠে সে ওয়াশরুমে যায়, মুখ চুল ধুয়ে নেয়, মাউথ ফ্রেশনার ইউজ করে। এরপর বেরিয়ে এসে সে হায়নাকে শক্ত করে ধরে দেয়ালের সাথে দাঁড় করায়। সে কিস করতেই যাবে, এমন সময় হেড বডিগার্ড চলে আসে আর তাকে জিজ্ঞেস করে সে এখানে কি করছে। তখন দেখা যায় ডংচেন আসলে কল্পনায় হায়নাকে কিস করতে যাচ্ছিল আর এসিরও কোনো সমস্যা নেই, তাতে তো প্লাগ সকেট দেয়াই ছিল না। পরের দিন হায়না ডংচেনের সাথে শপিং করতে যায়। সে চিন্তা করে তাইয়ুনের জন্য কিছু গিফট নেবে। এটা শুনে ডংচেনের মন খারাপ হয়। হায়না ও ডংচেন অফিসে যায়, কিন্তু তার অফিস স্টাফ জানায় তাইয়ুন অফিসে নেই। হায়না বলে সে তাইয়ুনের সাথে দেখা করতে আসেনি। এরপর কোনো কথা না বলে সে স্টাফের কাছে একটা কন্ট্রাক্ট সাইন করে দিয়ে চলে আসে। বাড়িতে এসে সে তাইয়ুনের কলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। বাইরের রুমে এসে সে ডংচেন এর কাছে জিজ্ঞেস করে কোনো কল এসেছিল কিনা। ডংচেন জানায় কোনো কল আসেনি। এরপর হায়না বাইরে যেতে গেলে তখনই কল আসে আর ডংচেনের আগে হায়না কল রিসিভ করে এই ভেবে যে তাইয়ুনের কল এসেছে। পরের দিন হায়না তাইয়ুনের সাথে ডেটে যায়। তাইয়ুনের জন্য দামি গিফট নিয়ে যায়, কিন্তু তাইয়ুন তার গিফট নেয় না, রেখে চলে যায়। তাইনা তো রিজেক্ট হয়ে বেশ আশাহত হয়, রেগে যায়। তাই সে দুঃখে কষ্টে কিছুটা দুষ্টু পানি খেয়ে নেয়। সে যখন বাসায় ফেরে তখন মাতাল অবস্থায় ছিল। এ অবস্থায় ডংচান তাকে দেখে ফেলে। হায়না এটা দেখার পর ডংচানকেও মদের অফার করে তার সাথে পান করার। তখন ডংচেন হায়নার মুখ চেপে ধরে বলে ঘরের সার্ভেন্টরা তাদের কথা শুনছে, চুপচাপ করে। এরপর ডংচেন হায়নাকে তার রুমে নিয়ে শুইয়ে দেয়। পরের দিন দাদু হায়নাকে ডেকে পাঠায় আর সেদিন যে কন্ট্রাক্ট সে সাইন করেছে তার জন্য অনেক বড় লস হয়েছে। তাইয়ুনের বড় ভাইও ওদিকে অফিসে এসে তাইয়ুনকে দোষারোপ করে আর তখন হায়না সেখানে উপস্থিত হয়। সে চুপ করে কথা শুনছিল। এরপর বলে এতে তাইয়ুনের কোনো দোষ নাই। তাইয়ুন হায়নাকে তার ফ্যামিলির ব্যাপারে নাক গলাতে নিষেধ করে। এরপর তাইয়ুন চলে গেলে হায়না তার পিছু পিছু যায়। তাইয়ুন আবার বলে তাদের ফ্যামিলি ম্যাটারে হায়নার এত মাতামাতির কি আছে। হায়না বলে কন্ট্রাক্টের জন্য যে লস হয়েছে আমি সেটাই হেল্প করতে চাই। এরপর তাইয়ুন তাকে দেয়ালের সাথে ধাক্কা দিয়ে বলে তুমি কি আমাকে পছন্দ করো? যদি না করো তবে বারবার আমার সামনে কেন আসো? এরপর ডংচেন সেখানে চলে আসে আর তাইয়ুনকে জোরে এক ঘুষি দেয়। এরপর বলে হায়নার মনে তোমার জন্য কোনো জায়গা নাই। এরপর সে হায়নাকে নিয়ে চলে আসে। রাস্তায় সে হায়নাকে বলে কোনো মানুষের জন্য নিজেকে এত ছোট করার মানে হয় না। হায়না এবার রেগে যায় আর ডংচেনের উপর আঘাত করে। বাড়িতে ফিরলে হেড বডিগার্ড হায়নার মুড বুঝতে পেরে সার্ভেন্টদের বলে দেয় সব মাটির জিনিসপত্র দূরে সরিয়ে ফেলতে। কিন্তু হায়না বাড়িতে ঢুকে কিছু ভাঙচুর না করে রুমে চলে যায় আর এটা দেখে সবাই অবাক হয়। কিন্তু এরপর ডংচেন যখন খোঁড়াতে খোঁড়াতে ঘরে ঢুকে তখন সবাই বুঝতে পারে হায়না তার রাগ আগেই মিটিয়ে নিয়েছে। এরপর হায়নার বাড়িতে তাইয়ুন আসে আর ক্ষমা চায়। হায়না তো এবার মনে মনে অনেক খুশি হয়। তাইয়ুন এবার হায়নাকে নিয়ে বাস স্টপের দিকে যায়। ডংচেন এসব চোখের সামনে দেখে কিন্তু আটকাতে পারে না। তারা দৌড়ে বাসে উঠে যায়। বাসে ওঠার সময় হায়না প্রায় পড়েই যাচ্ছিল। তখন তাইয়ুন তাকে সামলে নেয়। এরপর কথা বলতে বলতে একসময় তাইয়ুন হায়নার ঘাড়ে মাথা রেখে ঘুমিয়ে যায়। হায়না কি করবে বুঝতে পারে না, কিন্তু তাইয়ুনের সঙ্গ তার ভালো লাগছিল। এরপর রাতে বাড়ির পথে ফিরিয়ে দিয়ে তাইয়ুন তাকে বাই বলে চলে যায়। এসব দেখে ডংচেন বলে তাইয়ুন হয়তো হায়নার মতো বড়লোকের মেয়েকে পছন্দ করবে না। যা শুনে হায়না কিছুটা রেগে যায়। হায়নার দাদু তাকে ডেকে পাঠায় আর তাইয়ুনের সাথে কিছু ছবি দেখিয়ে জিজ্ঞেস করে তুমি কি তার সাথে ডেটিং করছো কিনা। হায়না প্রথমে ঘাবড়ে যায়, তারপর বলে সে তাইয়ুনকে পছন্দ করে। দাদু বলে তার থেকে যত দূরে থাকবে ততই তোমার জন্য ভালো। কথাটা শুনে হায়না রেগে যায়। দাদু চিফ গার্ডকে ডাক দিয়ে প্লেনের টিকিট কাটতে বলে, কারণ সে হায়নাকে দেশের বাইরে পাঠিয়ে দেবে। এ কথা আড়াল থেকে ডংচেন শুনতে পায় আর ভাবে হায়না দেশের বাইরে চলে গেলে তার চাকরি চলে যাবে আর সে তার ঋণ পরিশোধ করতে পারবে না। তাই সে সিদ্ধান্ত নেয় হায়নাকে কিছুদিন লুকিয়ে থাকার ব্যাপারে সাহায্য করবে। পরের দিন সকালে সার্ভেন্টরা কেউ হায়নাকে খুঁজে পায় না, সবাই খোঁজাখুঁজি করতে থাকে। এমন সময় ডংচেনের মা সেখানে আসে তার ছেলের খোঁজ নিতে।
নিতে, কিন্তু সবাই হায়নাকে নিয়ে ব্যস্ত দেখে সে চলে যায়। হায়না তার দাদুর থেকে পালিয়ে ডংচেনের বাড়িতে চলে যায়। ডংচেনের মা বাড়ি ফিরে গাড়ি থেকে হায়নাকে নামতে দেখে। বড় প্রাসাদে থাকার কারণে তাদের ছোট ঘর নিয়ে অনেক সমালোচনা করে। এদিকে ডংচেন দাদুর কাছে বলে হায়না আর তাইউনের ডেটিং পারমিশন না দিলে হায়না বাড়ি ফিরবে না। তখন দাদু কিছু শর্ত রাখে এ ব্যাপারে। পরের দিন হায়না বাড়ি ফিরে আসে আর দাদুর সাথে কথা বলে। দাদু বলে হায়না তাদের কোম্পানিতে কাজ করলে সে ডেটিং পারমিশন দেবে। হায়না তো রাজি হয়ে যায় আর কোম্পানিতে জয়েন করে। সে অফিসে যায় ঠিকই, কিন্তু কাজ করে না। এ ব্যাপারে তাকে জিজ্ঞেস করলে সে বলে সে দাদুকে বলেছে শুধু অফিসে যাবে, কাজ করবে এটা বলেনি। এমন সময় তাইউনের কল আসে আর ডংচেন বলে হায়না এখন অনেক ব্যস্ত, কথা বলতে পারবে না। যদি আর্জেন্ট কিছু বলার থাকে তবে সে যেন মেসেজ করে। ফোন কেটে দেওয়ার পরে হায়না ডংচেনের উপর রাগ করে এমনকি চাকরি থেকে ছাড়িয়ে দেবার হুমকি দেয়। ডংচেন বলে আমি তোমার অনেক উপকার করেছি, আর এখন তাইউনকে পেতে হলে তোমার আমার কথা শুনতে হবে, তোমাকে ধৈর্য ধরতে হবে। রাতে ডংচেনের কথা মতো হায়না তাইউনকে ফোন দেয়। তাইউন ফোন রাখতে বলে। হায়না ফোন রাখার সময় তাইউন তাকে চ্যারিটি ইভেন্টে অংশ নিতে ইনভাইট করে। ডংচেন এদিক থেকে ইশারা করে যেতে নিষেধ করে আর বলে অফিসে এখন অনেক কাজ, তার সময় হবে না। ফোন রাখার পর হায়না ডংচেনের উপর রাগ দেখায়, কিন্তু ডংচেন বলে তাইউনকে সত্যিই যদি পেতে চায় তবে সময় আর ধৈর্য ধরতে হবে। এদিকে হায়না এই সুযোগ ছাড়তে চায় না, তাই সে পরের দিন লুকিয়ে তাইউনের সাথে দেখা করতে বের হয়। পথে ডংচেন তাকে দেখে ফেলে আর তার যাওয়া আটকে দেয়। ডংচেন বলে তাইউনের সাথে দেখা করতে হলে আমার কথা অবশ্যই শুনতে হবে। এরপর সন্ধ্যায় তারা সেই ইভেন্টে যায় আর ইভেন্ট রুমে ঢুকতেই তাইউন হায়নাকে সুন্দর করে স্বাগত জানায়। হায়না বলে সে একটা ফাইল আনতে ভুলে গেছে, ডংচেন যেন অফিস থেকে নিয়ে আসে। হায়নার আসল উদ্দেশ্য ডংচেনকে সরানো। ডংচেন বেরিয়ে আসে আর তার অনেক রাগ হতে থাকে। এদিকে তাইউন হায়নার এমন হুট করে আসায় বেশ অবাক হয়, তবে খুশিও হয়। সে হায়নাকে বলে তুমি শুধু সুন্দরী না, বরং সেন্টার অফ অ্যাট্রাকশনও বটে। কথা বলতে বলতে তাইউন বুঝতে পারে হায়না সরল আর ইন্টারেস্টিং মেয়ে। আগে সে তাকে ভুল বুঝেছিল। এরপর ইভেন্টের হোস্ট তাইউনকে গান গাইবার জন্য ইনভাইট করে। তাইউন বেশ লজ্জা পায়, কিন্তু সবাই তাকে চিয়ার আপ করে দেখে সে আর না করতে পারে না। ডংচেন ফিরে আসে আর দেখে হায়না তাইউনের গান এনজয় করছিল। এরপর যখন গাড়িতে তারা ফিরে আসে পুরো রাস্তা হায়না তাইউনের প্রশংসা করতে থাকে। এক পর্যায়ে গাড়িতেই ঘুমিয়ে পড়ে। বাড়িতে পৌঁছালে ডংচেন তাকে অনেকবার ডাকে, কিন্তু হায়না ওঠে না। ডংচেন তখন অনেকক্ষণ হায়নার সৌন্দর্য দেখতে থাকে। এর মধ্যেই হায়না উঠে যায় আর বলে সে তাইউনকে মিস করছে। এরপর গাড়ি থেকে বের হবার সময় হায়না সামলাতে না পেরে পড়ে যাচ্ছিল। তখন ডংচেন ধরে বসে। এরপর হায়না বলে তোমার দেয়া টিপস অনেক কাজে লেগেছে, আমি অনেক খুশি। কিন্তু এসব ডংচেনকে একদম খুশি করে না। হায়না এরপরে টিপস চাইলে ডংচেন তাকে কিস করে আর রুমে চলে যায়। হায়না তো প্রচন্ড রেগে যায় আর রুমে এসেও সে ভাবতে থাকে ডংচেনের এই কিসের কথা। এদিকে রাতে ডংচেনের রুমে হায়না আসে আর হায়নার কাছে তখন ডংচেন মাফ চায়, কিন্তু হায়নাকে দেখে মনে হয় না সে রেগে আছে। সে বলে এই সম্পর্ককে আরো এগিয়ে নিতে চায়। আর এরপরে ডংচেন খাটের থেকে পড়ে যায়, তার মানে সে আবারও স্বপ্ন দেখছিল। এরপর হায়না লাঠি নিয়ে ডংচেনের রুমের সামনে দাঁড়িয়েছিল আর বলে সে এখনো তাকে ক্ষমা করেনি। এরপর তাকে অনেক লাঠি পেটা করে। হায়নার কাজিনও আবার ডংচেনকে পছন্দ করত আর এ নিয়ে হিংসাও করত। তাদের কেমন সম্পর্ক এটা জানতে সে হায়নার সাথে দেখা করতে অফিসে আসে। সে দেখে তারা ভালোই ক্লোজ আর এরপর সে মন খারাপ করে চলে যায়। এরপর হায়না তাইউনের সাথে দেখা করতে যায়, কারণ তাদের একসাথে লাঞ্চ করার কথা ছিল। সেখানে হায়না তাইউনের সাথে তার কাজিনকে দেখে ভীষণ রাগ হয়। তার কাজিন তাকে জিজ্ঞেস করে তুমি শুধুই অফিসে যাও, কোনো কাজ করো না, তোমাকে কি এমনি বেতন দেয়? হায়না এই প্রশ্নের উত্তর দিতে পারে না। তখন ডংচেন বলে সে একটা নতুন প্ল্যান তৈরি করছে আর যেটা আপাতত সিক্রেট রাখা হচ্ছে। এই উত্তর শুনে হায়না বেশ খুশি হয়। এর পরের দিন হায়নাকে বোর্ড মিটিং এ ডাকা হয়, কারণ তার কাজিন তার প্ল্যান সম্পর্কে সব বলে দিয়েছে। হায়নার ভাইও বলে তার প্ল্যান সম্পর্কে আলোচনা করার এর থেকে ভালো সুযোগ আর হবে না। তার দাদুও জানতে চায় তার নাতি কি এমন প্ল্যান বানিয়েছে। হায়না বলে তার প্ল্যান একটু ক্রিটিক্যাল, তাই সে চায় সবাই মেন্টালি প্রিপেয়ার হয়ে আসুক আর সে এক সপ্তাহ পর এটা নিয়ে মিটিং করবে। এই বুদ্ধি তাকে ডংচেন দিয়েছে, কিন্তু হায়না চিন্তায় আছে এই এক সপ্তাহে কি বানাবে সে। ডংচেন বলে হিউম্যান রিসোর্স নিয়ে কাজ করা যেতে পারে,
ফিমেল ওয়ার্কার কিভাবে নিজেদের নিরাপদে রাখতে পারে, নিরাপত্তা দিতে পারে, এসব নিয়ে কাজ করা যেতে পারে। এরপর অফিসে মিটিং রুমে ফিমেল ওয়ার্কারদের ডাকা হয়। এ ব্যাপারে ডংচান অনেক হেল্প করে। ট্রেনিংয়ে হাইনা ডংচানকে মেরে বিভিন্নভাবে মেয়েদের আত্মরক্ষার কৌশল শেখায়। মেয়েরাও তারিফ করে। এরপর এক এক করে মেয়েরা ডংচানের সাথে প্র্যাকটিস করে। হাইনার এই কাজের জন্য অনেকেই প্রশংসা করে, এমনকি তাইউনও প্রশংসা করে। সবার এত এত প্রশংসা পেয়ে হাইনা অনেক খুশি হয়। সে তাইউনকে ফোন করে পার্টিতে আসতে বলে। এটা শুনতে পেরে ডংচান হাইনাকে কাজে মন দিতে বলে, কিন্তু হাইনা পাত্তাই দেয় না। পরের দিন হেড বডিগার্ড বলে ডংচানের শরীর ভালো নেই, সে কয়েকদিন ঘরে রেস্ট নিতে চায়। হাইনা ভাবে ডংচান হয়তো তার উপর রাগ করেছে। হাইনার নতুন বডিগার্ডকে তার পছন্দ হয় না, তাকে সে গাড়ি ড্রাইভ করতে দিয়ে পেছনে বসে। পার্টিতে পৌঁছালে তাইউন দেখে আজ ডংচান সাথে নেই। সে জিজ্ঞাসা করলে হাইনা বলে ডংচান একটু অসুস্থ, তাই ঘরেই রয়ে গেছে। এরপর তাইউন হাইনার সেলফ ডিফেন্সের প্রশংসা করে। হাইনা বলে তোমারও ট্রাই করে দেখা উচিত। তাইউন ভাবে সে মজা করছে, তাই হাত বাড়িয়ে দেয়, কিন্তু হাইনা সত্যি সত্যি অ্যাকশন নিয়ে বসে আর তাইউন বেশ ব্যথা পায়। তখন হাইনা বুঝতে পারে এত প্র্যাকটিসের পরে ডংচানের শরীরে অনেক আঘাত লেগেছে, কিন্তু হাইনা তার জন্য এখনো সরি বা হেল্প করার জন্য থ্যাঙ্কস পর্যন্ত বলেনি। এদিকে হাইনার কাজিনও ডংচানের খোঁজ করছিল। অন্যদিকে দাদু ডংচানকে ডেকে পাঠায় আর তার এই পরিশ্রম আর কাজের জন্য তাকে ধন্যবাদ জানায়। এমন সময় বাইরে বৃষ্টি হচ্ছিল আর ডংচানের হাইনার জন্য চিন্তা হচ্ছিল, তাই সে একটা ছাতা নিয়ে হাইনার জন্য অপেক্ষা করতে থাকে। হাইনা আসতেই সে ছাতা নিয়ে গাড়ির কাছে যায়। হাইনারও ডংচানের জন্য চিন্তা হচ্ছিল। পরের দিন ডংচানের পাওনাদার এ বাড়িতে আসে তাদের পাওনা টাকা দাবি করতে আর অন্যান্য বডিগার্ডদের সাথে কথা বলে। ডংচান এটা দেখে দ্রুত তাদের সরিয়ে নিয়ে যায় আর বলে তোমাদের টাকা সময় মতো পেয়ে যাবে। কিন্তু হাইনা তাদের দেখে ফেলে আর জিজ্ঞেস করে এরা কারা। ডংচান মিথ্যে বলে এরা তার ফ্রেন্ড, তার জন্মদিন উইশ করতে এসেছে। হাইনা বলে গিফট ছাড়া জন্মদিন উইশ, এ কেমন ফ্রেন্ড, আর তাদের দেখতে তো চোরের মতো লাগে। তখন ডংচানের কাছে একটা বই ছিল, সেটা দেখিয়ে বলে তারাই বই গিফট দিয়েছে। এরপর তাদের তাড়িয়ে দেয়। এরপর হাইনা বলে সে ভলান্টিয়ার অ্যাক্টিভিটিতে জয়েন করার জন্য যাবে, ডংচান যেন রেডি থাকে। এরপর হাইনা যখন জানতে পারে কাল ডংচানের জন্মদিন, তো হাইনা নিজের হাতে ডিজাইন করে একটা কার্ড আর ডিসকাউন্ট কুপন গিফট করে। এতে হাইনারও ছবি লাগানো ছিল। ভিতরের নোটে হাইনা ডংচানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে। এটা পড়ে ডংচানের চোখে পানি আসে আর সে ভাবে হাইনাকে সে তার স্বার্থের জন্য ব্যবহার করছে। পরের দিন ভলান্টিয়ার ক্যাম্পে যাওয়ার পর তারা জানতে পারে তাইউনের আসতে দেরি হবে, তাই তারা বাগানের দিকে যায়। ডংচান আর হাইনা অনেক সুন্দর সময় কাটায়। এদিকে রাত হয়ে যায়, কিন্তু তাইউন তখনও আসে না। এবার ডংচান ফোন করে তাইউনকে। তাইউন বলে আজ সে অনেক বিজি, তাই সে আসতে পারবে না। এটা শুনে হাইনা অনেক আপসেট হয়। সে বলে আমি এখানে শুধু তাইউনের সাথে দেখা করার জন্য এসেছি, আর সে কি এমন ব্যস্ত যে আসতে পারবে না। মনে হয় সে আমাকে পছন্দ করে না, পছন্দ করলে ঠিকই কাজ শেষ করে চলে আসতো। হাইনা এটাও বলে যে তুমি হলে অবশ্যই সে কাজ শেষ করে দ্রুত চলে আসতে। ডং এবার বলে তার খুব ক্লান্ত লাগছে, তাই সে শুতে যাবে। হাইনা বলে এই গ্রামে আমি প্রথম এসেছি, আমার খুব ভয় করছে, আমি ঘুমানোর পর তুমি ঘুমিয়ে যেও। এরপর হাইনা ঘুমালে দেখা যায় তার চোখের কোণে পানি। ডংচান বুঝতে পারে হাইনা আজ অনেক কষ্ট পেয়েছে। পরের দিন তাইউন যখন সেখানে আসে, তখন হাইনার কাজিন দ্রুত তার সাথে দেখা করতে যায়। এদিকে হাইনা তখনও ঘুমাচ্ছিল। সে দ্রুত ঘুম থেকে উঠেই দেখে ডংচান তার পাশে ঘুমানো, তাও শার্ট খুলে। সে তাড়াতাড়ি ডংচানকে ঘুম থেকে তুলে বলে তুমি জামা কেন খুলেছ? ডংচান বলে রাতে গরম লাগছিল তাই খুলেছি। হাইনা বলে তাড়াতাড়ি উঠো, জামা পরে কোথাও লুকিয়ে পড়ো, কেউ দেখলে সর্বনাশ হয়ে যাবে। এমন সময় তাইউন এসে দরজার সামনে দাঁড়ায় আর হাইনার কাজিন হুট করে দরজা খুলে দেয়। এখানে সবাই হাইনা আর ডংচানকে একসাথে দেখে অবাক হয়ে যায়, সবাই ভ্যাবাচাকা খেয়ে যায়। ডংচান বিষয়টি বুঝিয়ে বলে এখানে ভুল বোঝার কিছু নাই, হাইনা গ্রামে প্রথম এসেছে, তাই রাতে একা থাকতে ভয় পাচ্ছিল, আর আমি তার ঘুমানোর জন্য অপেক্ষা করতে করতে কখন ঘুমিয়ে পড়ি খেয়াল নেই। কিন্তু তার কাজিন তো আরো পেঁচাতে চায় বিষয়টা। এটা দেখে হাইনা তার উপর চিল্লাচিল্লি করে। এসব শুনে তাইউন সেখান থেকে চলে যায় আর হাইনাও তার পিছনে যায় কথা বলতে। তাইউন বলে তোমাদের দুজনের মধ্যে কি হয়েছে কি হয়নি তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। এটা শুনে হাইনা এবার রেগে গিয়ে ডংচানকে বলে তুমি এই বিষয় ওর সাথে সব ক্লিয়ার করবে, না হলে আমি তোমায় কখনো মাফ করব না। এরপর কাজ করার ফাঁকে ডংচান ইচ্ছা করে তাইউনকে বলে সে আর হাইনার সম্পর্ক আগে থেকে অনেক ভালো হয়েছে, তারা দিন দিন আরো ক্লোজ হচ্ছে। এটা শুনে তাইউন রাগ করে আর বলে সে আর কাজ করবে না এখন। এদিকে
এদিকে হাইনা ডংচেনের কাছে জানতে চায় সকালের ঘটনার জন্য তাইউন এখনো রেগে আছে কিনা। ডংচেন বলে এখনো রেগে আছে হয়তো। হাইনা এই কথা শুনে বলে সে রেগে আছে মানে সে আমার কেয়ার করে। কিন্তু ডংচেন এবার বলে আমার মনে হয় না এরকম কিছু, তুমি নিজে গিয়ে তার সাথে কেন কথা বলো না। এদিকে হাইনা আর ডংচেনকে একসাথে দেখে তাইউন আবার রেগে যায়। দুপুরে খাওয়ার সময় হাইনা তাইউনকে হর্স রাইডিং এর জন্য যেতে বলে, কিন্তু তাইউন বলে সে এখন এ ব্যাপারে আগ্রহী নয়। হাইনার কাজিন এই ব্যাপারটাও আরো ঘোলা করতে চেয়েছিল। তখন ডনচ্যাং আর সহ্য করতে পারে না হাইনার অপমান, তাই সে বলে হাইনা কোনো ভুল করেনি, হাইনা একমাত্র তাদের জন্য এখানে এসেছিল আর তারা এভাবে অপমান করতে পারে না। এবার হাইনা ডংচেনের মুখ হাত দিয়ে চেপে ধরে, কিন্তু ডংচেন হাত সরিয়ে বলে এটা আমার ব্যক্তিগত ব্যাপার, তাইউনের সাথে আমার কোনো লেনাদেনা নাই, আমাকে সব ব্যাপারে বকাদার অধিকার হাইনার নাই। এমন না যে আমার সব সময় সব বিষয়ে কথা মানতে হবে। আসলে ডংচেনের হাইনার আজকের পরিস্থিতির জন্য খারাপ লাগে। সে লজ্জিত হয় এই ভেবে যে মানুষের ওপর এত ভরসা করেছিল তার জন্য আজ অপমান হচ্ছে। হাইনা এবার মুড খারাপ করে চলে যাচ্ছিল, তখন ডংচ্যাং তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ডংচ্যাংকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এবার এখানে হাইনার কাজিন আসে আর ডংচ্যাংকে এভাবে আচরণ করার জন্য ঝগড়া করে। দুজনের ঝামেলা হাতাহাতি থেকে চুলোচুলি পর্যন্ত যায়। তখন তাইউন এসে দুজনকে আলাদা করে আর হাইনাকে সরিয়ে নিয়ে যায়। হাইনা বলে এখানে সে প্রাকৃতিক সৌন্দর্য দেখতেও আসেনি আর এখানে ফল টেস্ট করতেও আসেনি, এসেছিল শুধু তাইউনের জন্য, কারণ সে তাইউনকে পছন্দ করে, তার সাথে আজীবন কাটাতে চায়। তাইউন বুঝতে পারে হাইনা তাকে সত্যিই অনেকটা পছন্দ করে আর তাইউন মনে মনে হাইনাকে পছন্দ করে ফেলেছে। এরপর দেখা যায় তাইউন হাইনাকে খুঁজতে থাকে কিন্তু কোথাও পায় না। এটা ডংচ্যানের কাছে বলার পর দুজনে হাইনাকে খুঁজতে শুরু করে। তাইউন হাইনাকে গ্রামের বাইরে একটা বেঞ্চের উপর বসে থাকতে দেখে। এরপর সে কাছে এসে হাইনাকে জড়িয়ে ধরে। এই দৃশ্য ডংচ্যান দূর থেকে দেখছিল আর এখন সে বুঝতে পারে তার মনেও হাইনার জন্য ফিলিংস তৈরি হয়ে গেছে। এভাবে তাইউন আর হাইনার সম্পর্ক আরো গভীর হয়। হাইনা সারাদিন খুশিতে যেন নাচতে থাকে আর ডংচ্যানের কৃতজ্ঞতা স্বীকার করতে থাকে। পরের দিন হাইনা তাইউনকে লাঞ্চে ইনভাইট করতে চায় আর এজন্য সে ড্রয়িং রুম সুন্দর করে সাজাতে চায়। আবার এ ব্যাপারে ডংচ্যানের পরামর্শ চাইতে গেলে হাইনা বুঝতে পারে তার মুড কোনো কারণে খারাপ, কিন্তু কেন তা বুঝতে পারে না। ডংচ্যান বলে তুমি সব সময় সব জিনিস কমপ্লিকেট করে ফেলো, এরপর রাগ করে চলে যায়। আর এদিকে নিচে হাইনার কাজিন সুনা অপেক্ষা করছিল, সে কিছুটা রেগেছিল। তাদের দুজনকে একসাথে দেখে হাইনা ভাবে তারা একে অপরকে পছন্দ করে, তাই তাদের একসাথে ঘুরতে যাবার জন্য ব্যবস্থা করে। শপিং থেকে ফেরার পর ডংচ্যানের জন্য হাইনা অপেক্ষা করছিল, কারণ সে ভেবেছিল সুনার সাথে ঘুরতে দেয় হাইনাকে ডংচ্যান থ্যাঙ্কস জানাবে, কিন্তু উল্টো ডংচ্যান তাকে দেখে রেগে যায়। হাইনা বুঝতে পারে সে তাদের নিয়ে ভুল বুঝেছে। হাইনা মনে মনে ভাবে ডংচ্যাংও এমন কাউকে পেয়ে যাবে যাকে সে পছন্দ করে। এখনো কাউকে হয়তো পছন্দ করে না, করলে হাইনা জানতে পারত, কারণ তারা এতদিন একসাথে আছে। হাইনা মনে করে ডংচ্যান অনেক দয়ালু, তাই সে তাকে হেল্প করেছে। ডংচ্যান বলে এত সহজে কাউকে বিশ্বাস করতে নেই, এমনকি আমার উপরও বিশ্বাস রাখা উচিত না। এই বলে সে চলে যায়। এর পরের দিন তাইউন হাইনার সাথে দেখা করতে আসে আর হাইনার দাদু তার সাথে একা আলাদা কথা বলতে চায়। দাদু বলে হাইনা আমার প্রপার্টির একমাত্র ওয়ারিশ। তাইউন বলে আমার আপনাদের প্রপার্টির অংশ লাগবে না, আর আমি এমনি হাইনার দায়িত্ব নিতে প্রস্তুত। হাইনার দাদুর মনে প্রশান্তি আসে আর সে হাইনা আর তাইউনের সম্পর্ক আগে বাড়াতে সম্মতি দেয়। তারপর হাইনা আর তাইউন একসাথে পিয়ানো বাজাচ্ছিল আর অন্যান্য বডিগার্ড ডংচ্যানের সাথে থেকে দূর থেকে এটা দেখছিল। তারা বলাবলি করে তাইউন হাইনার জন্য একদম পারফেক্ট ম্যাচ। ডংচ্যাং বুঝতে পারে তার মনেও হাইনার জন্য ভালোবাসা আছে, কিন্তু কিচ্ছু করার নেই, সে সামান্য এক বডিগার্ড মাত্র। এরপর দেখা যায় ডংচ্যানের পাওনাদাররা এসে ডংচ্যানকে অনেক মারধর করে আর মনে করিয়ে দেয় ঋণ পরিশোধের জন্য আর 1 সপ্তাহ আছে। তারা চলে গেলে হাইনা কল করে জিজ্ঞেস করে সে কাজ ছেড়ে কই গেছে, তাড়াতাড়ি বাড়িতে আসুক। ডংচ্যান তার আঘাত লুকিয়ে হাইনার সাথে দেখা করে। হাইনা তাকে দেখে বুঝতে পারে তার মুখে মাথায় আঘাতের দাগ, কিন্তু ডংচ্যান মিথ্যা বলে সে পড়ে গিয়ে আঘাত পেয়েছে। পরের দিন হাইনা ডংচ্যানের সাথে সাইকেল চালাতে যায়। হাইনা সাইকেল চালাতে জানে না, ডংচ্যান তাকে ধরে নিয়ে সাইকেল চালানো শেখাচ্ছিল। হাইনা বারবার পড়ে যাচ্ছিল, একসময় বেশ ভালোই আঘাত পায়। ডংচ্যান হাইনার ক্ষত ভালো করে ব্যান্ডেজ করে দেয়। এরপর তারা নাস্তা করে। ডংচ্যান হাইনাকে নিজের হাতে খাইয়ে দেয়। ডংচ্যান বলে এখন তোমার নিজের হাতে সব করা উচিত। হাইনা বলে তার তো ডংচ্যান আছে, চিন্তা কিসের। কিন্তু হাইনা জানত না ডংচ্যান কাজ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এরপর ডংচ্যানের সাহায্যে হাইনা সাইকেল চালাতে অনেকটা শিখে যায়। এরপর হাইনাকে পিছনে বসিয়ে ডংচ্যান সাইকেল চালায়, সাইক্লিং এর আসল মজা এনজয় করে।
পরের দিন ডংচান তার জিনিসপত্র গুছিয়ে দাদুর সাথে দেখা করে। দাদু তার এতদিনের কাজের জন্য কৃতজ্ঞতা জানায় আর বলে ভবিষ্যতে আবার দেখা হবে আশা করি। হায়না রুমে তার সেক্রেটারির সাথে পরের ডেটিং এর প্ল্যান নিয়ে আলাপ করছিল, আর তখন কিছু সার্ভেন্ট তার কাছে আসে আর জানায় ডংচান কাজ ছেড়ে চলে যাচ্ছে। এটা শুনে হায়না দ্রুত দৌড়ে বাইরে আসে আর ডংচানের কাছে জিজ্ঞেস করে সে কেন কাজ ছেড়ে দেবে। ডংচান বলে সে এখন অন্য জীবন কাটাতে চায়। হায়না বলে তুমি থাকলে নাকি চলে গেলে এতে আমার আসে যায় না। এই বলে সে চলে যায়। ডংচান এবার হায়নার নাম ধরে ডাক দেয় আর বলে আমি এখন তোমার বডিগার্ড না, তাই নাম ধরে ডাকতেই পারি। তোমাকে তোমার নাম ধরে ডাকার ইচ্ছা ছিল, তাই অপেক্ষা করছিলাম। এই বলে ডংচান বিদায় নিয়ে চলে যায়। আসলে ডংচান এসেছিল বডিগার্ড হয়ে, কিন্তু সে হায়নার প্রেমে পড়ে গেছে, এজন্য সে কাজ ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। কিন্তু হায়না বুঝতে পারে না কি এমন হলো যে এই সিদ্ধান্ত নিয়ে সে চলে গেল। এরপর থেকে হায়না এটা নিয়ে অনেক ভাবছিল আর ডংচানের উপর রেগেছিল। হায়না তার কাজেও মন বসাতে পারছিল না, এমনকি সে একটা ডকুমেন্টস না পড়ে সই করে দেয়। পরের দিন দেখা যায় কোম্পানি সেলকমের জন্য প্রোডাক্ট বন্ধ করে দিতে হবে, নইলে লসের সম্মুখীন হবে। হায়নার দাদু এটা নিয়ে হায়নাকে দোষ দেয়। সে বলে এভাবে চললে সে কিভাবে ভরসা করবে, এমন করলে কোম্পানিকে সামনে এগিয়ে নেওয়া যাবে না। হায়না বলে সে কোম্পানিতে থাকতে চায় না, দাদু যেন অন্য কাজিনদের দিয়ে দেয়। এতে দাদু অনেক রাগ করে আর রাগে তার স্ট্রোক হয়। দাদুকে হাসপাতালে নেওয়া হয় আর টিভিতে এই নিউজ ডংচানও দেখে। হাসপাতালে রিপোর্টাররা হায়নাকে ঘিরে ধরে, নানা প্রশ্ন করে, কিন্তু হায়না তার উত্তর দিতে পারে না। এরপর সেখানে ডংচান আসে আর রিপোর্টারদের মধ্য থেকে হায়নাকে বাঁচিয়ে নিয়ে যায়। নিজের গায়ের কোট খুলে হায়নার গায়ে জড়িয়ে দিয়ে বলে এইসব নিয়ে এখন আর চিন্তা করতে হবে না। এবার সেখানে তাইউন আসে আর হায়না তাকে গিয়ে জড়িয়ে ধরে। দাদুর জ্ঞান ফিরলে সে ডংচানকে ডেকে পাঠায় আর বলে চিকিৎসা করাতে তাকে দেশের বাইরে যেতে হবে আর হেড বডিগার্ড তার সাথে যাবে। এজন্য দাদু চায় ডংচান আবার ফিরে আসুক আর এ কয়দিন হায়নার খেয়াল রাখুক। ডংচান দাদুর কথায় হ্যাঁ বা না বলে না। রাতে সে বাসায় চিন্তা করে কি করবে। পরদিন হায়নার দাদু এয়ারপোর্টে যাওয়ার জন্য রওনা হলে হায়না বলে সেও যাবে, কিন্তু দাদু তাকে এখানে থেকে কোম্পানি সামলাতে বলে। এ সময় ডংচান চলে আসে আর বলে তুমি যেতে পারবে না। এরপর ডংচান দাদুকে কথা দেয় সে হায়নার খেয়াল রাখবে। হায়না তখনও তার উপর রেগেছিল, তাই কথা শুনতে চায় না। পরের দিন মিটিংয়ে যাওয়ার জন্য ডংচান হায়নাকে ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে আসতে বলে, কিন্তু হায়না রাগ দেখায়। ডংচান বলে তোমার রাগের জন্য অন্য কেউ সুযোগ নিয়ে নেবে। এরপর হায়না রেডি হয়ে মিটিং রুমে যায় আর তাকে দেখে সবাই অবাক হয়। এরপর তাকে লজিস্টিকের ব্যাপারে জিজ্ঞেস করলে সে বলে আমি এ ব্যাপারে তেমন কিছু জানি না, তবে জানার চেষ্টা করছি এবং দ্রুত সব রিপোর্ট নিয়ে হাজির হব। ডংচান আর হায়নার সম্পর্ক আবার ভালো হয়। বাড়ি ফিরে হায়না জিজ্ঞেস করে তুমি আবার ফিরে এলে কেন। ডংচান জানায় সে হায়নাকে নিয়ে চিন্তা করছিল, কিন্তু হায়নার বিশ্বাস হয় না। সে তখন জোর দেখিয়ে সত্য বলতে বলে। ডংচান তখন বলে সে হায়নাকে পছন্দ করে, এজন্য কাজ ছেড়ে দেয়। রাতে তাইউন হায়নার সাথে দেখা করতে আসে। তারা সুন্দর সময় কাটায়। যাবার সময় চ্যারিটি পার্টিতে তোলা ছবি দেয়। হায়না আর তাইউনের একসাথে ছবি দেখে ডংচানের মনে হিংসে হয়। এরপর হায়না ডংচানকে ছবিগুলো অ্যালবামে রাখতে বলে। ডংচান বলে এসব ছোটখাটো কাজ নিজের করা উচিত। এই বলে সে সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছিল আর হায়নাও তার পিছনে যাচ্ছিল, কিন্তু হঠাৎ সে পা পিছলে পড়ে যেতে যায়, কিন্তু ডংচান ধরে ফেলে। এখন দুজনে অনেক ক্লোজ হয় আর হায়নার হার্টবিট বেড়ে যায় অনেক। পরদিন হায়না অফিসের কাজ করে ক্লান্ত হয়ে চেয়ারে ঘুমিয়ে পড়ে আর ডংচান আস্তে করে একটা বালিশ এনে হায়নার মাথার কাছে দেয়। তখন পাওনাদার থেকে মেসেজ আসে যে ধার শোধ করার লাস্ট দিন কাল। পরের দিন তারা কোম্পানিতে চলে আসে আর এটা টের পেয়ে ডংচান পালিয়ে যায়। হায়না এবার সব সত্য জেনে যায় আর ডংচানকে থাপ্পড় মারে। সে বুঝে নেয় ডংচান শুধুই ফ্রড না, বরং সে তার স্বার্থের জন্য হায়নাকে ইউজ করেছে। ডংচানের উপর রাগ হওয়ায় মুড খারাপ ঠিক করতে হায়না তাইউনের সাথে দেখা করে। তাইউনের সাথে কথা বলে তার অনেক হালকা লাগে। এরপর দিন ডংচান হায়নার থেকে একদিনের ছুটি চায় আর বলে সে তার বন্ধুদের সাথে দেখা করতে যাবে। হায়না বুঝে যায় পাওনাদারদের সাথে দেখা করতে যাবে, তাই হায়না এবার পুলিশে কল দেয় আর পুলিশ এসে সেই পাওনাদারদের ধরে নিয়ে যায়। ডংচানের সাথে রাগ করায় হায়না একদিন মদ খায়। ডংচান এটা দেখে ভাবে তাইউনের সাথে ঝগড়া হয়েছে হয়তো। হায়না যখন বাড়ি ফেরে তখন দেখে ডংচান সোফাতেই ঘুমিয়ে আছে। হায়না ডংচানকে ক্ষমা করার সিদ্ধান্ত নেয়। পরদিন ডংচানকে না দেখে হায়না অন্যদের জিজ্ঞাসা করে। তারা বলে ডংচানের মায়ের মৃত্যুবার্ষিকী, তাই সে খুব ভোরে বেরিয়ে গেছে। ডংচান তার মায়ের সমাধিতে ফুল দিয়ে অন্যান্য কাজ করে সন্ধ্যায় যখন ফিরে আসে তখন হায়না তার জন্য অপেক্ষা করছিল। তারা বাগানে এক বেঞ্চে বসে কথা বলছিল। ডংচান বলে বডিগার্ডের কাজের আগে সে ফ্লাইট অ্যাটেন্ডেন্সের কাজ করত, কারণ তার অন্য কোনো পথ ছিল না টাকা আয় করার। আর এখন সে কাজ ছেড়ে দিচ্ছে কারণ সে হায়নাকে পছন্দ করে ফেলেছে। ডংচানের এই কনফেশনের পর তারা সেলিব্রেট করতে একটা রেস্টুরেন্টে যায়। ডংচানের
সাথে কথা বলে নিজের কাছেই নিজের চিন্তা নিয়ে লজ্জায় পড়ে হায়না। এরপর তারা ফিরে আসলে দেখে তাইউন অপেক্ষা করছে। তাইউন এদের একসাথে দেখে অন্য কিছু মনে করে বসে। হায়না বলে তারা পাশেই এক রেস্টুরেন্টে গিয়েছিল। তাইউন হায়নার সাথে কথা বলার সময় ডংচান ফোন নিয়ে হায়নার কাছে আসে, কারণ দাদু কল করেছিল। তাইউন বলে হায়না আর ডংচানকে একসাথে দেখতে সে পছন্দ করে না। ডংচানও বলে তাদের মধ্যে কাজের বাইরে কোনো সম্পর্ক নেই। এর পরের দিন হায়না আর তাইউন একসাথে খাবার তৈরি করছিল, যা দেখে অন্যান্য সার্ভেন্টরা ইমপ্রেস হয়ে যাচ্ছিল প্রায়। এদিকে ডংচান সুনাকে ডেটিং যেতে অফার করে, দুজনে মিলে শপিং এ যায়। এরপর ডংচান আর সুনার মধ্যে কিস হয়, আর তা দেখে হায়না কষ্ট পায়। এবার হায়না আঘাত পেলে তার ক্ষততে ডংচান ব্যান্ডেজ করে দিচ্ছিল দেখে সুনার হিংসা হয়, আর সে তাইউনকে বলে ডংচান হায়নাকে পছন্দ করে আর তাই তার আশেপাশে থাকার চেষ্টা করে সব সময়। এটা জানার পর তাইউন রাগ হয়ে ডংচানকে ডেকে থাপ্পড় মারে। এরপর রাতে তাইউন আর হায়না ড্রাইভিং এ যাবার সময় তাইউন তাকে বিয়ের প্রস্তাব দেয়। হায়না ভাবে হয়তো মজা করছে, কিন্তু তাইউন যখন সিরিয়াস হয়ে বলে তখন হায়না বলে সে বিয়ের ব্যাপারে ভেবে দেখেনি এখনো। পরের দিন ডংচান তাইউনের সাথে দেখা করে মাফ চায় আর বলে এটা একতরফা ভালোবাসা, এর জন্য সে যেন হায়নাকে ভুল না বোঝে। এদিকে কোম্পানির কাজে হায়নার আঙ্কেল তার উপর আরো জটিল প্রেসার দেয়। সে কোম্পানির প্রফিট 50% বাড়ানোর প্ল্যান বের করতে বলে হায়নাকে। সবাই কাজ শুরু করে দেয়, আর সারাদিন কাজ করার পর হায়না যখন খেতে বসে তখন হায়না বলে তাইউনের সাথে ঝামেলার ব্যাপারে সে জানায়নি কেন। ডংচান বলে তোমাকে আমি কিছু গিফট দিতে চাই। এরপর সে তাকে ছাদে নিয়ে যায়। ডংচানের মা যখন বেঁচে ছিল তখন রোজ হাসপাতালের ছাদে তাকে সূর্যোদয় দেখতে নিয়ে যেত। দিনের প্রথম সূর্যের কিরণের মতো নতুন করে জীবন শুরু করা উচিত বলে ডংচান মনে করে, আর এটাই হায়নার জন্য বেস্ট গিফট। এরপর ডংচান বলে সে রিজাইন করবে, একমাত্র রিজাইন করলেই সে যেতে পারবে। আর ডংচান চলে গেলে হায়না অনেক আপসেট হয়ে যায়। অন্যদিকে কোম্পানির সেল বাড়ার বদলে কমতে শুরু করে। হায়না নতুন প্ল্যানে কাজ করতে বলে, আর এতে পজিটিভ রেজাল্ট আসে, আর দাদুও খুশি হয়। তাইউন এবার পুরো প্রস্তুতি নিয়ে হায়নাকে প্রপোজ করে বিয়ের। হায়না বলে এখন তার হাতে অনেক কাজ, তাই সে এ ব্যাপারে তেমন কিছু ভাবতে পারছে না। হায়না নিজেও জানে না তার সাথে কি হচ্ছে। সে বারে ড্রিঙ্কস করতে যায়, সেখানে ডংচান আসে। কথায় কথায় তাদের মধ্যে কিস হয়, যেটা অপ্রত্যাশিত ছিল। হায়না প্রচুর নেশায় ছিল, তখন ডংচান তাকে বাড়ি পৌঁছে দিয়ে যায়। পরের দিন হায়নার শরীর তেমন ভালো ছিল না। তখন তাইউন তার বাবা মায়ের সাথে বিয়ের কথা বলতে আসে। তারা ডিনার টেবিলে ছিল, তখন হায়নার কল আসে যে ডংচান অ্যাক্সিডেন্ট করেছে। হায়না দ্রুত টেবিল থেকে উঠে হাসপাতালে ছুটে যায়। তখন তার মনে হয় সে আসলে তাইউনকে না, ডংচানকে ভালোবাসে। হায়না ভাবে ডংচান অনেক আঘাত পেয়েছে, কিন্তু সামান্য হাত মুচকে গেছে। ডংচান বুঝতে পারে না হায়না তার জন্য চিন্তা করতে পারে। হায়না রাগ করে বলে আমার তোমার জন্য চিন্তা হচ্ছিল, আর তোমাকে দেখতে ইচ্ছে হচ্ছিল, তাই এখানে এসেছি। এদের একসাথে হাত ধরা দেখে সুন্নার হিংসা হয়, আর সে তাইউনকে গিয়ে বলে তার তাড়াতাড়ি বিয়ে করে নেওয়া উচিত। এটা শুনে তাইউন বলে সে এমনিতেই ডংচানকে পছন্দ করে না। অন্যদিকে ডংচান হায়নাকে বলে হায়নার দাদু তাদের এই সম্পর্ক মেনে নেবে না। হায়না কিছু বলে না, কিন্তু তার মনে একটাই চিন্তা, সে যে কোনো মূল্যে তাদের সম্পর্ক টিকিয়ে রাখবে। রাতের বেলায় ডংচানের হঠাৎ জ্বর আসে, আর সে যখন ঘুম থেকে উঠে তখন দেখে হায়না ওর কোলের কাছে শুয়ে আছে, মানে সে ডংচানের যত্ন নিচ্ছে। পরের দিন হায়নার দাদুর কাছে খবর আসে হায়না ডংচানের সাথে পালিয়ে গেছে। এটা শুনে ভীষণ রাগ করেন উনি, আর দুজনকে খুঁজে বের করার অর্ডার দেন। এদিকে হায়না আর ডংচান এসব কিছুই জানে না। হায়না জানতে চায় ডংচান কবে থেকে তাকে লাইক করে। ডংচান জানায় একদম প্রায় শুরু থেকেই। প্রথম যেদিন চোখে পানি দেখে সেদিন থেকেই চিন্তা করে সে হায়নাকে অনেক যত্ন রাখবে, সে হায়নার চোখে পানি আসতে দেবে না। এমন সময় হেড বডিগার্ড ফোন করে বলে হায়নাকে ফুলের ওপর মানুষ করা হয়েছে। সত্যি যদি ডংচান তাকে ভালোবাসে তাকে যেন বাড়িতে ফিরিয়ে আনে। এটা শুনে ডংচান নিজেকেই দোষারোপ দেয়। এরপর হায়না তার দাদু তাইউনের সাথে তাদের পরিবারের সাথে কথা বলতে আসে। এখানে দেখা যায় ডংচান এগ্রিমেন্ট সাইন করে চলে গেছে। হায়না তাইউনকে বিয়ে করতে রাজি হয় না। এতে দাদু রাগ করে উঠে চলে যায় আর বলে হায়নাকে ডংচানের থেকে দূরে সরে আসতে হবে, না হলে সম্পত্তি থেকে বঞ্চিত করবে। ডংচান হায়নাকে বোঝাতে যায়, কিন্তু হায়না তার উপর রাগ হয়ে থাপ্পড় দেয়। হায়না যাবার সময় ডংচান তার পিছু নিয়ে বলে যা হয়েছে এসব ভুলে ঘরে ফিরে যেতে। হায়না বলে সবকিছুর জন্য সে ডংচানকে মাফ করবে না। সে বিশ্বাস করেছিল যা কিছুই হোক না কেন ডংচান পাশে থাকবে। ডংচান বুঝতে পারে হায়না তাকে ছাড়া সুখী হবে না, আর সে তাকে কষ্ট দিতে পারবে না। তাই হায়নাকে খুঁজতে খুঁজতে সে হায়নার রুমের সামনে যায়।
হায়না চোখের পানি মুছে দরজা খোলে। ডংচ্যান তার অনুভূতি আর ধরে রাখতে পারে না। সে হায়নাকে কিস করে। এরপর হায়নাকে নিয়ে সে বাড়িতে ফিরে আসে আর বলে দাদুকে হয়তো বুঝালে সে মেনে নেবে। দাদু কিছু সময় ঝগড়ার পর ডংচ্যানকে কোম্পানির রেভিনিউ বাড়াতে হেল্প করতে বলে। এরপর হায়না আর ডংচ্যান একসাথে কাজ শুরু করে আর কোম্পানিকেও ভালো পর্যায়ে নিয়ে যায়। এবার আমরা দুজনকে বেশ সুন্দর সময় কাটাতে দেখি। হায়না একটা বিয়ের ড্রেস পরে ট্রায়াল দিয়ে ডংচ্যানকে দেখায়। এতে সে যেন বিমোহিত হয়ে যায়। তাদের একসাথে সুখী দেখে তাইওনো জিনিসটা মেনে নেয়। এরপর হায়না দাদুর সাথে হাঁটতে হাঁটতে বলে সে ডংচ্যানকে বিয়ে করতে চায়, কিন্তু দাদু রেগে গিয়ে বলে যদি ডংচ্যানকে বিয়ে করে তাহলে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। আর এসব বলার পর তার দাদু অসুস্থ হয়ে মাটিতে পড়ে যায়। হাসপাতালে নেওয়ার পর জানা যায় তার হাতে সময় অনেক কম। সে হায়নাকে বলে ডংচ্যান তার জন্য পারফেক্ট না। হায়না তার ভালোবাসা ছাড়তে পারবে না, আবার দাদুর কথারও অবাধ্য হতে পারবে না। এদিকে হায়না তার ভালোবাসা ধরে রাখতে পারেনি বলে নিজেকে দোষ দেয়। অন্যদিকে ডংচ্যান হায়নাকে ভুলতেও পারে না, মিস করে। হায়নাও মিস করে, বেশি মিস করলে সে চিরকুট লেখে। এরপর হায়নার দাদু হেড বডিগার্ড আর সার্ভেন্টদের ডাক দেয় আর তাদের কাজের জন্য ধন্যবাদ দেয়। সার্ভেন্ট বলে হায়নার কাউকে দরকার। এরপর চিঠি দেখায়। দাদু হায়নাকে কষ্ট দিতে চায় না। এদিকে তাইয়ুন আর সুন্নাও হায়না আর ডংচ্যানকে দেখা করতে সাহায্য করে। তারা দেখা করার জন্য ডেট আর সুযোগ বের করে দেয়। ডংচ্যান হায়নার সাথে সুন্দর সময় কাটায় আর ডংচ্যান সেই বার্থডে কার্ড দেখিয়ে অতীত মনে করায়। হায়না যখন বাসায় ফেরে তার দাদু বাগানে বসেছিল আর বলে সে গিফট হিসেবে কোম্পানি আর সবকিছু হায়নাকে দিতে চায়। এরপর হায়না যখন চাদর আনতে ঘরে যায়, ফিরে এসে দেখে তার দাদু আর নেই। দাদুর ফিউনারেল শেষে হায়না সবকিছু তার আঙ্কেলকে দিয়ে বিদেশে স্টাডি করতে যাবার সিদ্ধান্ত নেয়। যাবার আগে সবার জন্য নিজের হাতে রান্না করে। এই খবর পাওয়ার পর ডংচ্যান দ্রুত এয়ারপোর্টে যায় তাকে আটকাতে। এরপর তারা দুজনে একসাথে হয়ে যায় আবার আর ঘরে ফিরে আসে। আর এভাবেই এই গল্পের হ্যাপি এন্ডিং হয়।